দিনভর ঘটে চলেছে অসংখ্য ঘটনা। যে ঘটনাটি আজ আলোচনায় সেটি কি শুধুই কাকতালীয় নাকি পরিকল্পিত? পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া সহ নিউজ পোর্টালে যেসব গুরুত্বপূর্ণ খবর আলোচনার খোরাক জুগিয়েছে তার কতটা আমরা জানি? খবর শুধু একটা হেডলাইন নয়, খবর একটা বাস্তবতাও বটে। এর নেপথ্যে থাকে অনেক প্রশ্ন যার উত্তর জানা দরকার। আমরা শুধু খবর নয়, জানতে চাই ভেতরের সত্যিটাও। এমন অনেক গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচিত খবর। আমন্ত্রণ সকলকে, সাথে আছি আমি ঝুমি রহমান। আজ আমাদের সাথে পুরো সময় ধরে স্টুডিওতে আছেন জি9 এর সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, স্বাগত জানাচ্ছি, এবং রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট কাজী জাহেদ ইকবাল। স্বাগত দুজনকেই আমাদের আজকে এই সময় দেওয়ার জন্য। আলোচনা করব তার আগে দর্শক, আজকে যেই খবরটি আমরা নির্বাচিত করেছি সেটি একটু জানিয়ে দিতে চাই। দেশকে অস্থিতিশীল করতেই আন্দোলনের ঘোষণা দিয়েছে 11 দল, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত ছিল না জানিয়ে মির্জা ফখরুল বলেন, সামাজিক মাধ্যমে ভুল বার্তা ছড়ানো হচ্ছে। এদিকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, শুধু মুক্ত গণমাধ্যম নয়, সঠিক তথ্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। আব্দুল কুদ্দুস স্মরণে এই স্মরণসভা। সকালে রাজধানীর কৃষি বিশ্ববিদ্যালয়ে এই আয়োজনে অংশ নেন সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। স্মরণসভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগ সহ বিভিন্ন চাকরিতে তদবিরের প্রবণতা সহ নানাভাবে সমাজ নষ্ট করেছে আওয়ামী লীগ, যার ধারাবাহিকতা অন্তর্বর্তী সরকারও কিছু কিছু ক্ষেত্রে রক্ষা করেছে। এবং বাংলাদেশের নিয়ম হয়ে গেছে, তদবির ছাড়া কোনো কাজ হবে না। যে কোনো ব্যাপার তদবির করতে যাও, এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও, এগুলো আগে ছিল না। আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি। অনেকেই গেছেন ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য তদবির। দুঃখজনক। জুলাই সনদ সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে শুরু থেকেই বিএনপির অবস্থান স্পষ্ট থাকার পরও 11 দলীয় জোট সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে আলোচনার মধ্যে যেগুলোতে আমরা একমত হব না সেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দেব। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। এরা সম্পূর্ণ মানুষকে ভুল বোঝার চেষ্টা করছে, আন্দোলন করছে। এখন আপনার জামাতের নেতৃত্বে 11 দল, তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা। এদিকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে সাংবাদিকদের সাথে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, শুধু মুক্ত গণমাধ্যম নয়, এর সাথে সঠিক তথ্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি। ব্যবহার করার চেষ্টা করেছেন সরকার, যেমন জোর করে ক্ষমতা রক্ষা করার কাজে লাগিয়েছেন, অনেক মালিকরাও কিন্তু এটাকে কাজে লাগিয়েছেন তার বিদেশ পাচারের টাকা অথবা অন্য অবৈধ উপায়ের টাকা এটাকে বৈধতা দেওয়ার জন্য, অথবা ব্ল্যাকমেলিং এর ইনস্ট্রুমেন্ট হিসাবে। যে ফ্রি ইনফরমেশন আমাদের জন্য যেমন উইশ, তেমনি একই সঙ্গে আমাদের কিন্তু এখানে নিশ্চিত করার জন্য একটা চ্যালেঞ্জ থাকতে যে ইট শুড বি ক্লিন ইনফরমেশন। তথ্যমন্ত্রী অভিযোগ করেন, গণমাধ্যম নিয়ন্ত্রণে বিগত আওয়ামী সরকার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। বর্তমান সরকার সেই চরিত্র ধারণ করে না জানিয়ে সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে মুক্তভাবে কাজ করারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। দর্শক, আজকের নির্বাচিত খবরটি আমরা দেখছিলাম, এবারে এটি নিয়ে আলোচনা করব। শুরুতে আমাদের অতিথিদের কাছে ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। নির্বাচনের আগে ঐক্যমত্য কমিশনে বিএনপির যেই মত ছিল সংবিধান সংস্কার কমিশন এবং জুলাই সনদ নিয়ে, তার সাথে নির্বাচনের পরে এখন বিএনপির সেই মতটির মধ্যে কোনো ফারাক দেখছেন কিনা, এবং আপনার মতে সেটি কি অবস্থানে রয়েছে? জি, আপনাকে ধন্যবাদ, এবং আমার সহ আলোচক সহ যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বাংলাদেশে আসলে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে ঐকমত্য কমিশন যে আলোচনাটা শুরু করেছিল, তার স্টার্টিংটা খুব ভালো ছিল, এবং স্টার্টিংয়ের সময় আমাদের দুইজন বিখ্যাত ডক্টর, সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ঐকমত্য কমিশন যিনি পরিচালনা করেছেন ডক্টর আলী রিয়াজ, আমাদের এই দুই প্রিয় ডক্টর
একসুরেই বলেছিলেন যে সব দলগুলো যে বিষয়ে একমত হবে ন্যূনতম ওইটুকুকে নিয়ে আমরা সংস্কারে যাব, আর যেখানে ভিন্ন মত থাকবে সেটা দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহারে দিবে এবং জনগণ সিদ্ধান্ত দিবে সেখানে। অর্থাৎ নির্বাচনী ইস্তেহারে দেওয়ার পরে ওটা জেনে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে ধরে নিতে হবে যে তাদের এই অবস্থান স্পষ্ট করবার পরও জনগণ জেনে তাকে ভোট দিয়েছে, তার মানে তার দ্বিমতটা জনগণ গ্রহণ করেছে। সেখান থেকে সরে এসে একটা প্রতারণামূলক চালাকির আশ্রয় নিল ইন্টারিম গভর্নমেন্ট। তারা জুলাই সনদের নোট অফ ডিসেন্ট সহ বা যেই দলের দ্বিমত আছে সেগুলো সহ এটা লিপিবদ্ধ করলো, কিন্তু গণভোটে গিয়ে নোট অফ ডিসেন্টটাকে তারা রাখলই না। তাদের ইচ্ছা মতো সবগুলোকে জুড়ে দিয়ে গণভোটের 4টা প্রশ্ন তারা সেট করলো। তখন বিএনপি এতে একমত হয়নি এবং বিএনপি স্পষ্ট করে বলেছে যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কিন্তু সরকার এবং তার সঙ্গে বিশেষ করে জামায়াত ইসলাম এবং এনসিপি যুক্ত হয়ে এমনভাবে বিএনপিকে পোট্রে করা শুরু করলো যে বিএনপি সংস্কার চায় না, তারা সংস্কারের বিপক্ষ দল। অথচ বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিত পর্যালোচনা করলে দেখা যায় বিএনপি সংস্কার শুধু চায়নি, সংস্কার নিয়ে তারা অনেক সভা, সেমিনার, আলোচনা অনেক কিছু করেছে। ম্যাডাম খালেদা জিয়া ভিশন 2030 নামে যে একটা বই বের করেছিলেন 2016 সালে, এইটা এই সংস্কার কেন্দ্রিকই ছিল। পরবর্তীতে তারা যে 31 দফা লিখিতভাবে প্রকাশ করে সেটাও কিন্তু এই সংস্কার নিয়ে, এবং ঐকমত্য কমিশন জুলাই সনদে তার বেশিরভাগই কিন্তু আছে। ফলে বিএনপি যখন সংস্কার নিয়ে আন্দোলন করে, আলোচনা করে, দাবি করে, বই প্রকাশ করে, তখন যারা বিএনপিকে সংস্কারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় তাদের অনেকে সংস্কার বানান জানতো কিনা আমার সন্দেহ আছে। এই পরিস্থিতিতে বিএনপি তখন তাকে ভুলভাবে পোট্রে করা হচ্ছে গিয়ে বিএনপি এটা নিয়ে বাড়াবাড়ি করে না। 1, 2 হলো বিএনপি মনে করলো যে এইটা একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে, যে এইটা নিয়ে জামায়াত এনসিপি সরকারের উপর চাপ প্রয়োগ করবার জন্য রাস্তার কর্মসূচি দিচ্ছে, তাদের ইন্টেনশন বিএনপিকে রাস্তায় ডাকা আসো, মানে একটা কনফ্লিক্ট হোক এবং নির্বাচনটা পিছিয়ে যাক বা ভণ্ডুল হয়ে যাক। কিন্তু বিএনপি গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনকে অন্যতম প্রধান অবলম্বন হিসেবে দেখছিল, যে কারণে বিএনপি কোনোভাবে ওই পরিস্থিতিটা সামাল দেয় চুপ করে থেকে। পরবর্তীতে বিএনপি হানা ভোটের বিষয়ে তাদের অবস্থান কিন্তু কার্যত অনানুষ্ঠানিকভাবে না ভোটের পক্ষে ছিল। এইটা স্পষ্ট হয়েছিল তাদের অনেক নেতাকর্মীরা যখন না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিল। ওইটাকে তুলে ধরে সংবাদ মাধ্যমে আবার বলা হলে এই যে দেখেন বিএনপি সংস্কারের বিপক্ষে, তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। চেয়ারম্যান কিন্তু বিভিন্ন সময় হ্যাঁ ভোটের পক্ষে, বিভিন্ন সময় না, তখন ওই প্রেক্ষিতে বিএনপির চেয়ারম্যান শেষের দিকে সে একটা নির্বাচনী প্রচারণা বলেছেন আপনার হার পক্ষে ভোট দেন। কারণ হচ্ছে ওই যে বিএনপিকে মিথ্যা অপবাদ দিয়ে নির্বাচনী মাঠে ড্যামেজ করার একটা পরিকল্পনা হাতে নিল। এই হইল গিয়া মোদ্দা কথা, এই হ্যাঁ না ভোট সংস্কার এইসব নিয়ে আগের প্রেক্ষাপটগুলো। বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে কিছু বিষয় একদম স্পষ্ট করলো, বলল আমরা যদি নির্বাচিত হই তাহলে উচ্চকক্ষায় পিআর আমরা মানব না, আমরা যদি নির্বাচিত হই তাহলে এই যে সংস্কার বাস্তবায়ন পরিষদের কথা বলা হচ্ছে এসব তারা মানবে না। এইসব পজিশন আগে থেকেই তাদের স্পষ্ট ছিল এবং ইশতেহারে অনেক বিষয় লিখলো। তো মানুষ যখন তাদের 2/3 মেজরিটি দিয়ে নির্বাচিত করলো, এগুলো জেনেই তো করলো, এবং যে যত কিছুই বলুক এই বিষয়ে বিএনপির যে মোটিভ কি, অবস্থান কি, এটা জানা যাচ্ছিল। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট জামাত এবং এনসিপিকে নিয়ে বিএনপির সঙ্গে একটা গেম খেলছিল এবং তাদেরকে একরকম বাধ্য করে ওই সব মানতে নির্বাচনের সময়। এখন বিএনপির জনগণের রায় নির্বাচিত হয়েছে, 2/3 মেজরিটি পেয়েছে। এখন বিএনপি যদি ওই দলগুলোর এবং ওই সরকারের অনৈতিক অবস্থানের কারণে বিএনপিকে যে বাধ্য করেছিল সেটা বিএনপি মানবে না, স্পষ্ট করে দিয়েছে যে আমরা এর পক্ষে কখনোই ছিলাম না, আমাদেরকে তোমরা বাধ্য করেছিলে পরিস্থিতিতে ফেলে। তখন আমরা যদি ওইভাবে ওই কৌশল অবলম্বন না করতাম তাহলে নির্বাচন হতো না, আজকে বাংলাদেশে গণতন্ত্র আসতো না, তারা আরও দীর্ঘায়িত হতো। বিএনপিকে নিয়ে তাদের টুলস তাদের হাতে ছিল, তারা খেলেছে।
বিএনপি এখন বিএনপির হাতে টুলস, 2/3 মেজরিটি, বিএনপি অন্যদের নিয়ে ওই যে অনৈতিক অবস্থা নিয়েছিল এটা নিয়ে খেলছে। ভেরি সিম্পল ইকুয়েশন। এখন কথা হলো গিয়ে সংক্ষেপেই শেষ করি যে বিএনপি তো এখনো বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। বিএনপি সেটা করবার জন্য সংসদের দ্বৈত সত্তার দিকে না গিয়ে, অর্থাৎ যেই সদস্যরা সংসদে শপথ পাঠ করবেন সে একই সদস্যরাই আবার বাস্তবায়ন পরিষদ হবে। তাতেও যে বিশেষ লাভ হতো জামাত এনসিপির এমন না, কারণ ওইখানেই বিএনপি 2/3 মেজরিটি হতো। আলাপ আলোচনা সব কিছু বিএনপির 2/3 সুর যখন এক হতো ওরা খুব বেশি কিছু করতে পারতো। বরং সে একই জিনিস ছোট্ট পরিসরে এনে বিএনপির প্রস্তাবনা দিয়েছে যে বিএনপি 12 জন, তাদের 7 জন এবং তাদের জোটভুক্ত অন্যান্য 5 জন, এই 12 জন বিএনপির, আর 5 জন সদস্য রেশিও অনুসারে জামাত এনসিপি থেকে ওই জোট থেকে আসে, বলছে 5 জন নাম প্রস্তাব করেন। এই 15-17 জন বসে তারা আলোচনা করবে জুলাই সনদকে বেস ধরে যে কোথায় কোথায় সংস্কারের অঙ্গীকার বিএনপি ছিল, সবাই একমত হয়েছিল, সেটা নিয়ে আগাতে পারে। এবং সেটা নিয়ে জামায়াত এবং এনসিপি ওই কমিটিতে জয়েন করলে বিএনপি যে বলছিল যে অক্ষর অক্ষরে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, না করলে জনগণের কাছে তাদের এক্সপোজ করতে পারে, চাপ প্রয়োগ করতে পারে, সেইটা বরং বেটার হবে। এবং জুলাই সনদের সব দলগুলো একমত হয়েছে যে ইস্যুতে, শুধু ওর পুরাও না, আমি মনে করি ওর 50% যদি আগামী 2 বছরের মধ্যে বাস্তবায়ন হয়, বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ চোখে পড়বার মতো। জি, এটা নিয়ে আলোচনা করব, তবে আমি একটু অ্যাডভোকেট কাজী জাহিদ ইকবাল আপনার কাছে আসি। যেটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেটি বলা হচ্ছে যে সংস্কার করা এবং সংবিধান সংস্কার করার উপরে কিন্তু তারা বেশি জোর দিচ্ছিল। আসলে অন্তর্বর্তীকালীন সরকার যারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হননি, তারা আসলে এই ধরনের সংস্কার করতে পারেন কিনা বা করার জন্য এই ধরনের কথা বলতে পারেন? আইনগত জায়গাটা কি হবে আপনি একটু আগে থেকে আসেন। সেটা হলো 5 আগস্টের পরে যখন এই সরকারটা প্রতিষ্ঠা হয়, ইন্টিরিম গভর্নমেন্ট যেটাকে আমরা বলছি, তার প্রতিষ্ঠার জায়গাটা একটু নজরে রাখেন, তাহলে কনস্টিটিউশনের পজিশনটা পরিষ্কার হবে। সেটা হলো 106 আর্টিকেল কনস্টিটিউশনের, এইটা অনুসারে আপনার রেফারেন্সের ভিত্তিতে ওই সরকার প্রতিষ্ঠা হলো। তার মানে প্রক্রিয়াটা কনস্টিটিউশনালের ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকে গেল। এটা একটু আমাদের মনে রাখতে হবে। এটা কেন মনে রাখতে হবে? আপনি যখন কনস্টিটিউশনকে রান করতে দিচ্ছেন এবং কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে থাকছেন, তার মানে কনস্টিটিউশনের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুসারেই আপনাকে অ্যাক্ট করতে হবে। রাষ্ট্র বা সরকার তো আপনার একটা রুলসের মধ্যে দিয়ে চলতে হবে, এটা যে কোনোভাবে চালানো যাবে না, কারণ অ্যানার্কি তৈরি হবে আদারওয়াইজ। তার কিছু নমুনা আমরা দেখেছিও, তো সে যাই হোক সেই তর্কে যাচ্ছি না। আপনি আর্টিকেল 93 যদি দেখেন কনস্টিটিউশনের, তাহলে আপনি দেখবেন যে ওখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যদি পার্লামেন্ট সেশনে না থাকে অথবা পার্লামেন্ট এক্সিস্ট না করে, টাইম তো এরকম হতেই পারে, আপনার নির্বাচনের সময় হতে পারে বা এরকম বিশেষ পরিস্থিতিতে হতে পারে, তখন আপনার রাষ্ট্রপতির মাধ্যমে প্রয়োজনীয় আইনগুলো জারি করা যাবে। তবে শর্ত হলো 93 বলছে আপনি ওই যেটাকে আমরা বলি অর্ডিন্যান্স ফ্রেমিং পাওয়ার রাষ্ট্রপতির, সেটার ভিত্তিতে আপনি কনস্টিটিউশনে কোনো সংশোধন করতে পারবেন না। কনস্টিটিউশন সংশোধন করতে গেলে আপনাকে পার্লামেন্টের দ্বারস্থ হতে হবে এবং সেখানে প্রসিডিওর বলে দেওয়া আছে 2/3 মেজরিটি। সেই জায়গা থেকে যদি আপনি বিচার করেন, তাহলে ওইখানে আপনার অন্য আইন যেগুলো হয়েছে সেটা তো অর্ডিন্যান্স দিয়ে তারা করতে পারেন, কিন্তু কনস্টিটিউশন সংস্কার বিষয়ে যে কথাগুলো হয়েছে সেইটা কিন্তু লিগালি বার হয়ে যায় কনস্টিটিউশনাল আইন যদি আপনি মানেন। একই সঙ্গে সেই জায়গাটাতে যদি আপনি ধরেন, তাহলে একটা বড় চ্যালেঞ্জ তৈরি হয় যে আপনি যে প্রেসিডেন্টস অর্ডার দিয়ে একটা আইন জারি করলেন, আসলে প্রেসিডেন্টস অর্ডার আপনার কনস্টিটিউশন অ্যালাউ করে কিনা। আমি লয়ের জায়গায়, আমি কোনো পক্ষ বিপক্ষে বলছি না, আমি একদম স্ট্রেইট লয়ের জায়গাটা থেকে থাকছি। তাহলে আপনাকে এটা আসলে অ্যালাউ করে কিনা। কারণ হলো আপনার 72-তে কনস্টিটিউশন যখন চলে এসেছে, 73-তে যখন পার্লামেন্ট বসে গেল, নতুন পার্লামেন্ট, ফার্স্ট পার্লামেন্ট আমাদের, তারপরে থেকে কিন্তু আপনাকে কনস্টিটিউশন অনুসারে 93 দিয়েই অ্যাক্ট করতে হবে। আপনি অর্ডিন্যান্সই করবেন, কোনোভাবে প্রেসিডেন্টস অর্ডার আর করতে পারবেন না, এটা কনস্টিটিউশনে বার করা আছে। সুতরাং প্রেসিডেন্টস অর্ডার যদি আপনি করেন, তাহলে এটা তো শুরু থেকে ভয়েড হয়ে যাবে, কারণ ওটা কনস্টিটিউশনের যে কাঠামো বা যে ফ্রেমওয়ার্ক সেটার বাইরে চলে যাচ্ছে। সুতরাং সেটা আপনি করতে পারবেন না। এখন সেটা করে যদি আপনি কোনো আইন করেন যেটা শুরু থেকেই অসুবিধার মধ্যে পড়লো লিগালি, সেটা দিয়ে যদি আপনি যত দূর পর্যন্ত যাবেন তত দূর পর্যন্ত তো ওটা আপনার আইনসঙ্গত আর থাকবে না। এই জটিলতাটাই বেসিক্যালি
পরবর্তীতে আমরা দেখছি যে তৈরি হচ্ছে। এখন এটা থেকে আপনি বের হতে পারেন, অসুবিধা নেই। এখন যেহেতু পার্লামেন্ট আছে সেশনে, কারণ আপনার ল হলো যে পার্লামেন্ট সেশনে আসার 30 ডেজের মধ্যে এইগুলো সব পাস করে ফেলতে হবে। তো পার্লামেন্ট আলোচনা করে বোধহয় 98 বা এরকম সংখ্যক তারা পাস করেছেন, কতগুলো বাতিল করেছেন, কিছু পরে করবেন এরকমভাবে নতুন আইন আকারে করবেন এরকম বলেছেন। সেটা পলিটিক্যাল রিটোরিক, ওনারা পক্ষ বিপক্ষ কথা বললে তারা ঠিক করবেন, সেই জায়গাটাতে আমি যাচ্ছি না। কিন্তু প্রেসিডেন্টস অর্ডারের জায়গাটাতে যেটা হচ্ছে যে সেটাতে যদি আপনি জুলাই সনদ বলেন বা যে পরিবর্তনগুলো আমরা বাংলাদেশের মানুষ চাচ্ছি সেই ধরনের পরিবর্তন যদি আপনি করতে চান, সেটার ব্যাপারে ক্ষমতাসীন দলের কমিটমেন্টও আছে। সুতরাং আমরা দেখতে চাই যে তারা তাদের কমিটমেন্টে থাকেন কিনা, এখন সেটা একটা পর্যন্ত বিষয়। যে বক্তব্যগুলো দেখা গেল তাতে কি আপনাদের আমি আপনার মনে এখনই হয়েছে কোনো যে আপনার তারা মানে আমি চাচ্ছেন? এখনো জি। মানে আপনার বেনিফিট অফ ডাউট দিতে চাই। তার কারণ হলো এখনো তো ওই স্টেজ আসেনি যে তারা মানছেন না, এটা আমরা বলবো। জি। সুতরাং এই তর্কে আমি যাইতেই চাই না। কিন্তু যেটা বলতে চাই যে আমরা দেখতে চাই যে তারা তাদের কমিটমেন্টে থাকেন কিনা। সেটা দেখার পরে যদি না থাকেন তখন তো বাংলাদেশের মানুষের কথা বলার সুযোগ আছে, সেই পর্যন্ত আমি অপেক্ষা করতে চাই। কিন্তু প্রশ্ন হলো যে এই সংস্কারের জন্য আপনাকে পার্লামেন্টারের 2/3 মেজরিটি যেহেতু একটা দলের আছে, সুতরাং আপনি চাইলেই যদি একমত হয়, আমার ধারণা যে দলগুলোর মধ্যে এখন পার্লামেন্টে অনেক বেশি সৌজন্যমূলক সম্পর্ক আছে কম্পারেটিভলি, আমরা এর আগের যেসব অভিজ্ঞতা আছে সেই তুলনায়। সেই জায়গাটাতে তারা আলোচনা করেই যে সংস্কারগুলো আসলে আমরা বাংলাদেশের মানুষ চাই বা বেসিক যে সংস্কারগুলো, জি। সেই সংস্কারগুলো আসলে 2/3 মেজরিটি দিয়েই কনস্টিটিউশনে আমরা করে ফেলতে পারি। আমার মনে হয় সেই রাস্তায় আগানোটা আমাদের জন্য ভালো হবে। কারণ কি অতীতে হয়েছিল এবং সেটা কেন আমরা মানলাম না, এই ধরনের তর্ক করে একটা জটিলতা তৈরির থেকে সহজ পদ্ধতি হলো পার্লামেন্ট এক্সিস্ট করতেছে, 2/3 মেজরিটি কেন, সবাই একমত হলে তো জি, নিশ্চয়ই। আমরা 350 ভার্সেস 0 দিয়েই এটা অ্যামেন্ড করে ফেলা যায়। তো একেবারেই। সুতরাং সেদিকে যাওয়াই উচিত হবে। আমাদের একটি বিরতির সময় হয়েছে, আলোচনা চালিয়ে নিব, তবে একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আরো তথ্য ও নির্ভরযোগ্য বিশ্লেষণ নিয়ে আমরা ফিরছি বিরতির পর। আবারও স্বাগত নির্বাচিত খবরে। আমাদের সাথে যুক্ত ডাক্তার সাখাওয়াত হোসেন শায়ন্ত এবং অ্যাডভোকেট কাজী জাহিদ ইকবাল, দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। যে কথাটি নিয়ে, আজকের যে খবরটি নিয়ে আলোচনা করছিলাম, আসলে জুলাই সনদ মানা না মানা, সাখাওয়াত হোসেন শায়ন্ত আপনার কাছে আসি। যে মানা না মানা নিয়ে কিন্তু একটি বিপরীত অবস্থান আমরা দেখছি, যে কেউ চাইছে হবে এবং অনেকে কিন্তু একেবারে ওন করছে যে তারা চাই একেবারে, কিন্তু বিপরীত পক্ষকে বলছে যে তারা হয়তো সন্দেহ করছেন। আসলে এইখানে বাস্তবিকভাবে সংকটটি কোথায় দেখছেন? বিএনপি যেমন বলছে, সরকার দল যেমন বলছে যে আমরাও চাই, বিরোধী দলের কিন্তু একই চাওয়া, তারপরেও কেন এই দ্বিমতগুলো তৈরি হচ্ছে বা বিতর্কটা কেন হচ্ছে? সংকটটা হচ্ছে এদের রাজনৈতিক এজেন্ডা। এক বিরোধী পক্ষের তাদের কার্যক্রম দেখে মনে হয় তাদের রাজনৈতিক এজেন্ডা হচ্ছে একটা আর্টিফিশিয়াল পলিটিক্যাল ক্রাইসিস তৈরি করে রাজনীতির মাঠে গেইন নেওয়া। তারা যে কোনো উপায়ে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে এই বিএনপি সরকারকে পচাতে হবে এবং ভবিষ্যতের জন্য তারা আরও যাতে এগিয়ে গিয়ে সামনের নির্বাচনে ভালো ফল করতে পারে, এই ফিল্ডটা তৈরি করবার মানসিকতা থেকে তারা একটা অবস্থান নিয়েছে। এ না হলে এত তাড়াতাড়ি একটা সরকার, বাংলাদেশে এবার যে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হয়েছে এ ব্যাপারে তো কোনো পর্যবেক্ষক, সংবাদ মাধ্যম, দেশি বিদেশি কোনো সংস্থা থেকে এরকম কোনো বিষয় আসে নাই। সেই রকম একটা নির্বাচনকেও তারা প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচনে এবং নির্বাচনের পরে বাংলাদেশে এবার খুব সামান্য নেগলিজিবল কিছু সহিংসতা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা না ঘটলে আমরা খুশি হতাম, কিন্তু বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে এটা ধর্তব্যের মধ্যেই পড়ে না। তারপরও তারা সেটা ফলস অ্যান্ড ফেব্রিকেটেড আইটেম বানিয়ে বড় করে প্রচার করেছে। জামাত ইসলাম তাদের ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রকাশ করেছে, হামলা, সরকারি দল হামলা করেছে এই মর্মে। তার মানে হচ্ছে শুরু থেকেই তাদের ইন্টেনশন হচ্ছে এই নির্বাচন, এই সরকার তাদেরকে প্রশ্নবিদ্ধ করা। ঠিক একই কারণে এখন তারা এই সরকারের সব কিছুকে তারা ব্যাড ইন্টেনশন খুঁজছে। তারা সময় দিয়ে দেখুক যে বিএনপি যে বলছে যে জুলাই সনদের যা আছে তারা একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন করবে।
বাস্তবায়ন না করলে সেই বিষয় নিয়ে তারা বলবে, আমরা বলবো, সংবাদ মাধ্যম, সুশীল সমাজ সবাই বলবে, এবং ডেফিনেটলি সেখান থেকে এই সরকার বা বিএনপি দল হিসেবে বেনিফিট পাবে না, কোনো গেইন পাবে না, তারা লুজার হবে। কারণ বাংলাদেশের মানুষ তো এখনো অনেক সচেতন, এবং একটা অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণহত্যার মধ্য দিয়ে কিন্তু একটা ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, এবং আমরা এই নতুন সরকার, নতুন নির্বাচন এটা পেয়েছি। বিএনপিকেও তো অনেক ভেবে এগোতে হবে, ভেবে চলতে হবে, কিন্তু সেই সময়টা না দিয়ে, কোনো সহযোগিতা না করে সব কিছুতেই বিরোধিতার একটা মানসিকতা তারা ওন করে নিয়েছে নিজেরা। সংসদে ভালো কথা বলছে, সংসদের সমাপনী বক্তব্যে কিন্তু প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, বিএনপির মহাসচিব, এমনকি এনসিপির নেতা নাহিদ, প্রত্যেকের বক্তব্য অসাধারণ ছিল, খুবই মনে হচ্ছিল একটা ভালো প্ল্যাটফর্ম এটা। কিন্তু বক্তব্য দিচ্ছেন ওইখানে, আপনি দেখেন যে বক্তব্যের সারবস্তু কি, জামায়াত ইসলামের আমির, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি বলছেন প্রধানমন্ত্রীর কন্যা তো আমাদের মেয়ে, তাকে নিয়ে, তার পরিবারকে নিয়ে যারা কুৎসিত জিনিস প্রচার করে তারা ইতর, এই ইতরদের ধরতে হবে। এই ইতরামিটা যে তার দলের কর্মীরা করেছে, সে তাদেরকে গ্রেফতার করেছে, একটা মেয়েকে, সেই মেয়েটা অত্যন্ত জঘন্য ভাষায় আক্রমণ করে কথা লিখেছে, তার একটা বিশেষ শিশু আছে, একটা স্পেশাল চাইল্ড আছে, সেই জন্য বা বিশেষ কারণে তাকে একদিন পরেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পর জামায়াতের নেতৃত্বরা দল বেঁধে তাকে ফুলের মালা দিয়ে বরণ করতে গেছে। তার মানে হচ্ছে ওই মেয়েটার যে ভাষা প্রয়োগের কারণে, যেই অপরাধ করবার কারণে গ্রেফতার হয়েছিল, ছাড়ার পরে তাকে এন্ডোর্স করা হলো, তাকে উৎসাহিত করা হলো, এটা একটা রং মেসেজ গেল। তাহলে আগে আপনার দলের যারা এই অপকর্মটা করছে, যে ইত্রামিটা করছে, সেই ইতরদের দল থেকে বহিষ্কার করেন বা তাদের গ্রহণ করা হবে না। সংসদে বলছে লোক দেখানো বক্তব্য, কাজে সেটা পালন করছে না। পাশাপাশি এবার সরকারি দলের নেতাদের, প্রধানমন্ত্রী সহ সবার ভালো বক্তব্য শুনছি, তারাও আইন প্রয়োগে, বা যারা বিরোধী দলের নেতার নামেও তো অনেক বাজে কথা লেখা হয়েছে, বাজে, তারা কারা করেছে সেটাও চিহ্নিত করা হোক। উভয় পক্ষকেই সমানভাবে আইন প্রয়োগ করতে হবে, বাধা দিতে হবে, ধরতে হবে, এবং দল হিসেবে বিএনপিরও তার নেতাকর্মীদের মেসেজ দিতে হবে যে আমাদের নামে যারা করবে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনবো, কিন্তু পাল্টাপাল্টি হিসেবে আমার দলের কর্মীরাও একই আচরণ করবে না। এই মেসেজটা কিন্তু খুব শক্তভাবে যেতে হবে, যেটা সরকারি দলের পক্ষ থেকে ওইভাবে যাচ্ছে না। এবং একই আচরণ সবার প্রতি করা হলে মানুষ আস্থা অর্জন করবে। পাশাপাশি দেখেন বিরোধী দল সংসদে এই কথা বলল, আবার তারা রাস্তার কর্মসূচিতে চলে গেল। রাস্তার কর্মসূচিতে যাওয়ার অধিকার তাদের আছে, এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যে সংসদে আইন প্রণেতারা থাকবেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, বিতর্ক হবে, যুক্তিতর্ক হবে, এটাও মানুষ জানবে, দেখবে। আবার রাজনৈতিক দল হিসেবে প্রধানমন্ত্রী যেরকম সিলেটে সমাবেশ করলেন, ঢাকায় করলেন, বিরোধী দল করছে, তাদের কথা জনগণের কাছে সামনাসামনি বলবেন, এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনীতি, এটাও রাজনীতির অংশ করতে হবে। কিন্তু যেই ইস্যু নিয়ে 16 মে থেকে সব বিভাগীয় শহরগুলোতে এবং অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিল জামায়াত এবং তাদের অনুগত দলগুলো, জামাত, এনসিপি, সেই জোট, এখন ওইখানে যদি কোনো কনফ্লিক্ট হয়, আমরা তো বাংলাদেশের অতীতের মতো স্ট্রিট কনফ্লিক্ট, রাস্তায় রাজনৈতিক দলগুলোর সাংঘর্ষিক অবস্থান দেখতে চাই না। আমরা গণতান্ত্রিক রাজনীতি চাই, গণতান্ত্রিকভাবে সংসদে সব কিছুর ফয়সালা হবে সেটা চাই। এখন এরা এত আগাম এইরকম একটা রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাস্তায় নামলো, এখন বিএনপি এবং তাদের জোট মনে করবে যে আমাদেরও তো তাহলে জনগণের কাছে যাওয়া দরকার, আমাদের মেসেজ নিয়ে পাল্টা কর্মসূচি গেল, তাহলে সেইখানে তৃতীয় পক্ষ, পরাজিত ফ্যাসিবাদের শক্তি বা অন্য কোনো শক্তি ঢুকে পড়ে যদি এই দুই দলের মধ্যে রাস্তায় কনফ্লিক্ট তৈরি হয়ে যায় এত তাড়াতাড়ি, তার দায়ভার কে নিবে? তাহলে জামায়াত ইসলাম এবং এনসিপির এখনই কেন এইরকম রাস্তার কর্মসূচিতে যেতে হলো, যেখানে আপনাদের 15-17 সদস্যের যে কমিটি করবার কথা হয়েছে, আপনাদের 5 জন সদস্য চেয়েছে। আপনারা দেখেন বিএনপি কথা রাখে কিনা। না রাখলে কর্মসূচি দেওয়ার জন্য আপনাদের হাতে তো 5 বছর পড়ে আছে, 5 বছর পর একটা নির্বাচন হবে, সেই নির্বাচনটা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেইখানে তো আপনাদেরকে মানুষ গ্রহণ করলে আপনাদের পক্ষে রায় দিবে। আর এর মধ্যে সরকার অনৈতিক, অন্যায্য, দেশবিরোধী, গণতন্ত্র বিরোধী কোনো ভূমিকা নিলে জনগণ তার বিচার করবে ভোটের রায়ের মাধ্যমে। আপনারা ইটস টু আর্লি যে আপনার স্ট্রিট ভায়োলেন্সকে ইনভাইট করছেন, এটাই আমি বলবো। কারণ হচ্ছে গিয়ে জামাতে কর্মসূচি দিয়েছে,
পাল্টা কর্মসূচি বিএনপিকে দিতে হবে জনগণকে উজ্জীবিত করতে। সেই সময় তৃতীয় পক্ষ ঢুকে পড়ে যদি দুই পক্ষের মধ্যে কনফ্লিক্ট তৈরি করার স্কোপ তৈরি হয়, তার দায়ভার কে নিবে? যেহেতু আগের জামাত রাস্তায় নেমেছে, তাদেরকেই দায়ভার নিতে হবে। তো জি, এবার একটু কাজী জাহিদ ইকবাল আপনার কাছে আসি। ডাক্তার সায়ন্ত যেটি বলছিলেন সেটি তো আছে, পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাইবো যে সংবিধান সংস্কার কমিশন নিয়ে আসলে বিএনপির এত আপত্তির কারণটা কি, বা তারা যেটি বলছে? ওইটা আপনাকে আমি ওই শুরুতে যে কথাটা বলছিলাম যে সংবিধান সংস্কার কমিশনের চ্যালেঞ্জটা যে জায়গা, আপনি আমাকে ধরে নেন যে আমি একদম নিরপেক্ষ জায়গা থেকে বলছি। ল যেটা আছে, জি, দুটো কথা এখানে মনে রাখা দরকার। একটা হলো যে বিএনপিকে দেখা দরকার যে সে তার কমিটমেন্টের জায়গা থেকে সরে যাচ্ছে কিনা, সেটুক সময় অপেক্ষা করা দরকার হবে, এক। দ্বিতীয় যে বিষয়টা হলো সংবিধান সংস্কার কমিশন বা ওই জুলাই সনদ এই বিষয়ক যে আইনটা, সেটা ওই যে আমি বললাম যে প্রেসিডেন্টস অর্ডারের মাধ্যমে এসেছে। ওটা আসার ফলে ওইটা একটা কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি করছে কনস্টিটিউশনাল জার্নি যেটা আমাদের, কারণ কনস্টিটিউশন তো অ্যাব্রোগেটেড হয় নাই 5 তারিখের পরে, বা আমরা সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান তৈরির কথা বা উদ্যোগ আপনি যদি এভাবে বলেন, সেটা নেওয়া হয় নাই। তো যদি সেটা না নেওয়া হয় তাহলে এই রাষ্ট্রকে তো যে কোনো একটা সংবিধানের ভেতরে চলতে হবে। তো আমরা যে এক্সিস্টিং যে সংবিধান, সেই সংবিধানের ভেতর দিয়েই চলেছি, সেইটার ভেতরেই নির্বাচন হয়েছে ইত্যাদি। সেই রকম একটা প্রেক্ষাপটে এই সংবিধানের যে আপনার নির্দেশনা আছে বা এই সংবিধান যেভাবে ফাংশন করে, সেইটার যে স্কিম, এই স্কিমের সঙ্গে আসলে সংবিধান সংস্কার পরিষদ যেটা, সেটা ঠিক ফিট করে না লিগালি। এইখানে আপনি একটা জিনিস মনে রাখেন যে যদি আমরা ধরে নিই যে সংবিধান সংস্কার পরিষদ যদি যারা এখন ইয়েতে আছেন, সরকারি দল বিরোধী দল পার্লামেন্টে আছেন, তারা মিলে যদি সংবিধান সংস্কার পরিষদের ব্যবস্থাটা করেন, তার মানে একসঙ্গে দুটো চরিত্র হয়ে যাচ্ছে। একটা হচ্ছে সংবিধান নতুন করে তারা রিরাইট করবেন এইরকম একটা, যেটা খানিকটা গণপরিষদের মতো, আবার একই সঙ্গে একটা আপনার, এবং তারা আলাদা শপথ নিচ্ছেন, যেটা আপনার এখন যে কনস্টিটিউশনের মধ্যে আছে এই স্কিমের মধ্যে নাই। এখন ট্রাবলটা যেটা, সেটা হচ্ছে যে কেন আসলে সেই দিকে যাওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা তৈরি হচ্ছে, সেটা হলো যে সংবিধান সংস্কার পরিষদের চিন্তা তারা কেন করেছিলেন। আমার ব্যক্তিগত মত হলো যে তারা এটা চিন্তা করেছিলেন যে ভবিষ্যতে যদি আপনার এই যে কনস্টিটিউশন আমাদের এখন আছে, এইটা যদি চলতে থাকে এবং এই সংস্কারগুলো যদি আমরা 2/3 মেজরিটি দিয়ে করি, তাহলে কখনো এই অ্যামেন্ডমেন্ট যদি আপনার চ্যালেঞ্জড হয়, তাহলে এইটা বাতিল হতে পারে বা অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে কিনা, এই যে ভয়টা বা এই যে চিন্তাটা, সেটা থেকেই তারা হয়তো ভেবেছিলেন যে সংবিধান সংস্কার পরিষদ একটা তৈরি করে সেই সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে যদি এটা হয়, তাহলে এটা ওই চ্যালেঞ্জড হওয়ার সুযোগটা থাকবে না। আসলে লিগালি যদি আপনি চিন্তা করেন, ব্যাপারটা তা না কিন্তু আসলে। কারণ হলো এই সংবিধান যখন রান করবে, এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করলেও বাতিল হচ্ছে না, এইটাই থাকছে। তো তখন আপনার 102ই তো রাখছেন আপনি, তো আর্টিকেল 102 যদি থাকে, তাহলে আপনি সংস্কার পরিষদ দিয়েও যদি আপনি সংস্কার করেন, সেই পুরো স্কিমটাই যদি ভবিষ্যতে চ্যালেঞ্জড হয়, তো সেটা আপনি কিভাবে ঠেকাবেন? তার মানে এইটা একটা অমূলক চিন্তার মতো একটা ব্যাপার হয় যে আপনি ভবিষ্যতে এটা চ্যালেঞ্জড হবে কিনা, বাতিল হবে কিনা ইত্যাদি, এই ধরনের একটা চিন্তা থেকে যদি, এটার মধ্যে কি কোনো ধরনের ভয় বা তাদের, আমি বলছি যে এই ধরনের চিন্তা একটা এর ভেতরে কাজ করতে পারে, কিন্তু সেটা আসলে আপনি এই চিন্তাটার, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এই চিন্তাটার আসলে খুব বেশি লিগাল বেসিস আছে। বরং আপনি ওইরকম একটা পথে গেলে আপনার রেগুলার কনস্টিটিউশনাল জার্নি যেটা, সেটা থেকে অনেকখানি আপনি ডেভিয়েট করে ফেলবেন। আমার মনে হয় সেটার দরকার নেই, কারণ এখন তো সবাই মিলে চিন্তা করেই ওই যা সংস্কার করার সেটা করা যেতে পারে। আমার মনে হয় যে একটা ডেভিয়েশন তো হয়েছে, সেটার জন্য আপনার 18 নম্বর সংশোধনী আমাদের ইনএভিটেবল হয়ে গেছে, সেটা লাগবে। তো সেটা যখন আমরা করব, তখন রাষ্ট্রের কি ডিজায়ার, বিএনপির কি কমিটমেন্ট ছিল টুয়ার্ডস পাবলিক,
এবং মানুষ কিভাবে ভাবছে এবং বিরোধী দল কিভাবে ভাবছেন সেটা তারা আলোচনা করে পার্লামেন্টের মধ্যে তারা সংস্কারটা করুন। আমরা দেখি যদি ডেভিয়েশন কিছু হয়, আমাদের ডিজায়ারের বাইরে কিছু হয়, মানুষের তো ডিজায়ারটা পরিষ্কার, তো সেইখানে তখন তো আপনি ন্যাচারালি ভাই যেভাবে বলছিলেন তখন তো সবাই কথা বলবে, তখন তো আর আলটিমেটলি সরকারি দলই বরং আইসোলেটেড হয়ে যাবে যদি ওরকম কিছু তারা করেন। এখনো তো করেননি, না করার আগেই যে কাজটা তারা করেনি সেটার জন্য দায়ী না করে বরং আমার মনে হয় যে একটা আলোচনার মধ্যে এটা সমাধান হওয়াটা অনেক অল্প সময়ে তাদের এই কর্মসূচি। তাহলে বিএনপির মহাসচিব যেই আসলে অভিযোগটি করছিলেন যে দেশকে অস্থিতিশীল করার জন্যই এই আন্দোলনটি, সেটির সাথে কি আপনি একমত হচ্ছেন? একমত দ্বিমতের বিষয় না, আসলে এটা তো পলিটিক্যাল রিটোরিক। দুই পক্ষ তো তার অবস্থান, দুজনের আদর্শিক অবস্থান আছে, দুজনের পলিটিক্যাল এজেন্ডা আছে, তারা তাদের অবস্থান থেকে বলবেন, সেইটার মধ্যে ঢুকছি না আমি। বাট এটা একটু বেশি আর্লি হয়ে যাচ্ছে। আপনি কোনো কাউকে আপনি যদি ট্যাগিং বলেন, আপনি মানে কোনো ধরনের একটা ট্যাগ দিয়ে দেওয়ার জন্য, এটা একটু টু আর্লি। বিরোধী দল তার রাজনীতি করুক, এখনই তারা একেবারেই সরকারের ফেলে দেওয়ার জন্য বা ইত্যাদির জন্য করছেন এইরকম আমরা না ভাবি, ওনাদেরকে দেখি যে তারা আসলে কি করতে চাচ্ছেন। আর একই সঙ্গে সরকারি দলও সতর্ক থাকুক, তাদের তো কমিটমেন্টের জায়গা আছে, শুধু তারা কমিটমেন্টে কতখানি থাকছেন সেটাও আমরা দেখি। আমার মনে হয় যে একটু সমঝে বা অপেক্ষা করে তারপরে এইগুলা নিয়ে মন্তব্য করা উচিত হবে। এই কারণে বলছি যে এখনই এত শুরুতে মানে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন আমরা আমাদের রাষ্ট্র হিসাবে এটা নিতে পারা আসলে কষ্ট হবে, সেটা না হওয়াই উচিত হবে। এবার একটু ডাক্তার সায়ন্ত আপনার কাছে আসি। একটু জুলাইয়ের যে অবস্থান, এই যে রাস্তায় কর্মসূচি ডাকা এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এত মত দ্বিমত, জুলাইকে দেখা যাচ্ছে একটি দলীয়করণের চেষ্টা, আমরা যেটি জাতীয় সংসদেও দেখেছি আর নানানভাবে উঠে এসেছে আলোচনার মধ্যে। আসলে এই যে চেষ্টাটা কোনো দলীয়করণের, মুক্তিযুদ্ধকেও একটি সময় আমরা দেখেছি যে দলীয়করণের চেষ্টা হয়ে এসেছে, তারই কি ধারাবাহিকতা কিনা? অর্থাৎ আমরা কি নতুন বন্দোবস্তের কথা যেটি বলা হচ্ছিল বা রাজনীতিতে নতুন ধারা, সেই ধারাতে না গিয়ে কি আবারও সেই পুরনো ধারাতেই রয়ে যাওয়া হচ্ছে কিনা? ক্ষেত্র বিশেষে সেরকম লক্ষণ তো স্পষ্ট ছিলই যে জুলাইকে বিভিন্ন পক্ষ তাদেরই এটা মেজরিটি অংশ পার্টিসিপেশন বা অর্জন, এটাকে ইউজ করবার একটা স্পষ্ট আভাস মিলছিল। রাজনীতিতে এটা থাকেও, প্রত্যেকেই তো পলিটিক্যাল পার্টি হিসেবে সবাই যে যার গেইনটা ঘরে তুলতে চায়, তার ফসলটা, সেই হিসেবে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এটা তো সত্য। কৌশলগত কারণে বিএনপি এবং জামায়াত তারা এইখানে স্পষ্ট হয়নি যে এই আন্দোলনটা তাদের আন্দোলন। ছাত্রদেরকে নেতৃত্বে রেখে তারা ব্যাকিং দিয়েছে। শুধু এই ছাত্ররা বা সাধারণ জনতা তাদের পক্ষে আন্দোলন টেনে নেওয়া সম্ভব একেবারেই ছিল না, কারণ একটা আন্দোলনে কোট আনকোট যেসব রসদ লাগে সেই রসদগুলো এই সাধারণ ছাত্ররা বা সাধারণ জনতা সরবরাহ করতে পারে না। টাকা খরচ থেকে শুরু করে অনেক বিষয় যুক্ত থাকে, এটা আমরা জানি উল্লেখ না করলেও। সেটা কারা সরবরাহ করেছে? এই রাজনৈতিক শক্তিগুলো সরবরাহ করেছে। রাজনৈতিক শক্তির মধ্যে তাদের অনেক ডেডিকেটেড কর্মী থাকে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে করে অত্যন্ত সাহসী, ডেসপারেট এবং মরিয়া হয়ে মাঠে নামার সেই শক্তিটা রাজনৈতিক শক্তি থেকে যোগ হয়েছে। অর্থাৎ অরাজনৈতিক ছাত্রদের সামনে রেখে এই রাজনৈতিক শক্তি এগিয়ে নিয়ে গেছে আন্দোলনটা। কিন্তু আবার এটাও তো সত্য যে ছাত্ররা সামনে ছিল বলে আওয়ামী লীগ যে রাজনৈতিক শক্তি সামনে থাকলে বিভিন্ন সময় নির্বিচারে যে বিশ্ববাসীকে এটা বলা এবং গুলি চালানো সব কিছু করা যে এটা একটা সন্ত্রাসবাদী আন্দোলন, এটা ইত্যাদি ইত্যাদি নানান ট্যাগিং করা, সেটা পারে নাই। এবং বিএনপি বা জামায়াত বা অন্য রাজনৈতিক শক্তি যখন হয় তখন সাধারণ ছাত্র জনতা যেভাবে স্কুল, কলেজ, নারী, পুরুষ, শ্রমিক সবাই যে ঝাঁপিয়ে পড়লে এটা অনেক সময় এইভাবে ঝাঁপিয়ে পড়ে না। বাংলাদেশের ইতিহাসে পর্যন্ত কোনো গণ আন্দোলনে এইভাবে সাধারণ ছাত্র জনতার ঝাঁপিয়ে পড়ার এরকম নজির নেই। 90-এর গণ অভ্যুত্থানও কিন্তু এটা নেই, সেটাও একটা গণ অভ্যুত্থান, কিন্তু এরকম পাবেন না। 86-তে আন্দোলন হয়েছে, বিভিন্নবার হয়েছে, এরকম পাবেন না। এটার উদ্দেশ্যটা ছিল ওই অরাজনৈতিক যে রূপটা সেটা ধরে রাখা। ফলে এখানে ওই ছাত্রদের ক্রেডিট আসছে। এখন ছাত্ররা যদি ওইটাকে তারা রাজনৈতিক দল করেছে তারা সব ক্রেডিট নিতে চায়, ভুল হবে। আবার
ওই অরাজনৈতিক আদলটা সামনে ছিল বলেই জামায়াত বিএনপি এখানে সফল হয়েছে, এটাও সত্য। তারা যদি আবার সব ক্রেডিট নিয়ে নিতে চায় যে আমরাই সব করেছি, আমাদের নিহত বেশি হয়েছে, আমাদের আহত বেশি হয়েছে, সেটাও ভুল হবে। আবার 16 বছর ধরে যে আন্দোলন সংগ্রাম করে গুম খুনের শিকার হয়ে রাজনৈতিক শক্তিগুলো যে সরকারের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে জনগণের মধ্যে যে পালসটা তৈরি করেছে সরকার বিরোধী, সেটার গুরুত্ব অনেক। হঠাৎ করে কেউ একজন ডাক দিল আর সবাই আন্দোলনে ঝাঁপিয়ে বললো তা তো নেই। সরকারের উপর ত্যক্ত বিরক্ত হয়েছে মানুষ দীর্ঘদিন ধরে, সেই আন্দোলন সংগ্রামটা জারি রেখেছে। একে উত্তর কোরিয়ার মতো, কিমের মতো এখানে হাসিনা হয়ে উঠতে পারেনি আন্দোলন সংগ্রামের ফলে। চায়নার মতো ওই রকম একতরফা কিছু করে উঠতে পারেনি, কারণ বিরোধী দল এখানে সক্রিয় ছিল গুম খুনের মুখেও। সেই ক্রেডিটও দিতে হবে। ফলে একক কৃতিত্ব যারাই নিবে তারা ভুল করবে। ফাইনালি কিন্তু জাতীয় সংসদের সমাপনী বক্তব্যে নাহিদ, এনসিপির নেতা নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে এটা কোনো একক কৃতিত্বের বিষয় না, জামায়াত বিএনপির সঙ্গে ছিল তা। এবং বিএনপি মহাসচিব যে বলেছেন যে এই আন্দোলন বিএনপির আন্দোলন না, তারা নেই, এটা কৌশলগত অবস্থান ছিল, কিন্তু তারা ছিল, সেটাও তো নাহিদ ইসলাম স্বীকার করে নিয়েছে। এটা কি তাহলে প্রথমবারের মতো বলা যাচ্ছে যে এইভাবে করে সংসদের মতো প্ল্যাটফর্মে এনসিপির নেতা এরকম ভাবে স্বীকারোক্তি দিলেন? এই স্বীকারোক্তি দিয়ে তার জেনারেসিটি দেখিয়েছে, এটা ভালো জেস্টার, গুড জেস্টার। এই স্বীকারোক্তি না দিলেও ইতিহাসে যে সত্যটা লেখা হওয়ার কথা সেটাই লেখা হতো, যেটা এতক্ষণ বললাম যে বিএনপি, জামায়াত, যে বামধারার দলগুলো, অন্য এই গণতান্ত্রিক মোর্চা বা ছোট দলগুলো, সবার ভূমিকা আছে। আপনার গণ অধিকার পরিষদ, তারা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে মার খেয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে, মার খেয়ে, সকালে মার খায়, দুপুরে হসপিটালে যায়, সন্ধ্যায় এসে আবার মাঠে দাঁড়ায়। তারা এটা করেছে না সেই ছাত্ররা, তারাই তো গণ অধিকার পরিষদ করলো। তারপর আপনার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, তাদের ভূমিকা সবাই জানে। সুতরাং ইতিহাসে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি এবং চূড়ান্ত রূপ দেওয়ার ক্ষেত্রে যার যতটুকু কৃতিত্ব, যে যত কিছুই দাবি করুক, মানুষ সেটা জানে এবং ইতিহাস যার যার যতটুকু কৃতিত্ব সেটুকুই দিবে। ধন্যবাদ। এবার একটু কাজী জাহিদ ইকবাল আপনার কাছে আসি। এই যে আমি যদি পুরো সময়টা বা সংসদের পুরো সময়টা বা সংবিধান সংস্কার নিয়ে সংস্কারের বিষয়টাতে আসি, যে বর্তমান সময়ে আমরা যদি বলি বিরোধী দলের যে জোট এবং নেতাকর্মীরা সংস্কারের ক্ষেত্রে তারা শুধু সংবিধান সংস্কার বা এই বিষয়টির উপর বেশি জোর দিচ্ছেন কিনা, অন্যান্য সংস্কার যেগুলোর কথা অন্তর্বর্তী সরকারের সময় হচ্ছিল, অন্তর্বর্তী সরকারও কিন্তু সংবিধানের উপর বেশি জোর দিচ্ছিলেন, কিন্তু কেন? এটার পেছনে কোনো ধরনের ষড়যন্ত্র বা তাদের কোনো উদ্দেশ্য আছে? না, আমার উদ্দেশ্যের বিষয় না আসলে। বিষয়টা হলো যে কনস্টিটিউশন কেন আসলে। কনস্টিটিউশন কারণ হলো যে কনস্টিটিউশন হলো বেসিক ল। আপনি যদি সংবিধান সংশোধন করতে পারেন তাহলে অন্য যে বিষয়গুলো আসবে সেগুলো তো এইখান থেকে পাওয়ার আপনার গ্রহণ করবে। তো সুতরাং কনস্টিটিউশনে যদি আপনি ফ্রেমওয়ার্কটা ঠিক করে দেন যে কি কি সংস্কার আসলে রাষ্ট্রের, কারণ ক্ষমতার কাঠামো নিয়ন্ত্রণ বা ক্ষমতার কাঠামো যে এক্সারসাইজ করে রাষ্ট্র, সেটা তো সংবিধানের ভিত্তিতেই করে। তো সুতরাং সংবিধানে যদি আপনি যে সংস্কারগুলো করার কথা, সেই সংস্কারগুলো যদি আপনি সংবিধানে করেন, যেরকম সেপারেশন অফ পাওয়ার যদি আপনি বলেন, আমি যেহেতু আইনজীবী সুতরাং জুডিশিয়ারির কথা যদি বলি, আমাদের পার্লামেন্টে বলেছেন, আমাদের ল মিনিস্টার বলেছেন যে তারা জুডিশিয়ারি সেপারেশনের জন্য প্রয়োজনীয় আরও ভালো আইন করবেন। ঠিক আছে, আমরা ওয়েট করি তারা কি করেন দেখার জন্য। এখন এই যে জুডিশিয়ারির যে ফাংশনিং, সেই ফাংশনিং তো কনস্টিটিউশন থেকে তারা পাওয়ার ডিরাইভ করেন। সেই কারণে আপনার যদি সংস্কারের মূল কথাটা কনস্টিটিউশনে আমরা নিয়ে আসতে পারি, তাহলে সেইখান থেকে অন্য সংস্কারগুলো সহজ হয়ে যায়। এখানে একটা কথা একটু বলে নিতে চাই আমি, সেটা হলো যে একটা পপুলার ভুল ধারণা আছে আমাদের, যেটা আমরা ওই যে বলি যে রাষ্ট্রের যে তিনটা অঙ্গ আমাদের, যেটা বলেন জুডিশিয়ারি, আপনার নির্বাহী বিভাগ এবং পার্লামেন্ট, তো এরা আলাদা আলাদা ফাংশন করবে। আসলে আলাদা আলাদাভাবে ফাংশন করে না। তার কারণ হলো আপনি ওয়াটার টাইট কোনো কম্পার্টমেন্ট তৈরি করে রাষ্ট্র চালাতে পারবেন না। আপনাকে রাষ্ট্র চালাতে গেলে এই তিনটা অঙ্গের একটা সমন্বয় লাগবে। এখন এই সমন্বয় কতটুকু হবে আর তারা কতটা সেপারেটলি কাজ করবেন, এটা নির্ধারণ করে কনস্টিটিউশন। তো সুতরাং আপনি আগে কনস্টিটিউশনে এই ব্যাপারটা নিয়ে আসবেন যে আসলে এই পাওয়ার স্ট্রাকচারটা কতটা ব্যালান্সড হবে। সেটা যদি না করতে পারেন তাহলে আপনার বারবারই ওই একই ধরনের
পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাটা থাকবে। সেখান থেকেই তারা এই কাজটি করছেন, সেটাই কি? জি, আমার ধারণা যে এইখানে, কারণ এইটা একটা পপুলার সেন্টিমেন্ট আমার মনে হয় যে আলটিমেটলি যে কনস্টিটিউশনের পাওয়ার স্ট্রাকচারটা আপনার একটা সংস্কারের মধ্যে আনতে হবে, আনলে অন্য যে সংস্কারগুলো সেটা অনেক সহজীকরণ হয়ে যাবে। কারণ ওই সংস্কারগুলো কিন্তু 2/3 মেজরিটি লাগবে না আসলে। ওই আইনগুলো আপনি সিম্পল মেজরিটি দিয়েই করতে পারবেন। কনস্টিটিউশনের ক্ষেত্রেই একটা গ্রেটার একমত হওয়ার বিষয় বলেন, 2/3 মেজরিটি বলেন ইত্যাদি, এটা বেশি দরকার হবে। সেই কারণেই হয়তো এই প্রসঙ্গটা উঠছে। জি, ধন্যবাদ। আমরা আলোচনা চালিয়ে যাব, তবে আরেকটি বিরতির সময় হয়েছে। দর্শক, আরও তথ্য নির্ভরযোগ্য বিশ্লেষণ নিয়ে আবারও ফিরবো একটি বিরতির পর। আবারও স্বাগত নির্বাচিত খবরে। আজকের নির্বাচিত খবরগুলো নিয়ে আলোচনা করছি। এই মুহূর্তে কিছু অনলাইন পোর্টালের নির্বাচিত খবর দেখে আসতে চাই। দর্শক, শুরুতে আমরা দেখতে চাই প্রথম আলোতে যেই আজকের এই মুহূর্তে যেই সংবাদগুলো, বাংলাদেশ ভারত ভিসা কার্যক্রম পুরোদমে চালু হচ্ছে, অর্থাৎ যেটি দীর্ঘদিন ধরে বন্ধ। আমরা যদি বলি যে ট্যুরিস্ট, বিজনেস ভিসা সহ বাকি সবগুলোই হয়তো দ্রুতই চালু হবে, সেটি নিয়ে একটি নিউজ করা হয়েছে। পাশাপাশি ইরানের আন্তর্জাতিক যেই অঙ্গনের সবচেয়ে বেশি আলোচিত খবর, ইরানের তেল কেনায় চীনা কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ক্ষুব্ধ বেইজিংয়ের পাল্টা নিষেধাজ্ঞা। এরকম পাল্টাপাল্টি তো চলছেই। পরবর্তীতে আরও একটি পরবর্তী নিউজ দেখব। সমকালে যেই তথ্যগুলো রয়েছে, প্রধানমন্ত্রীর আজকের সিলেটের যেই কর্মসূচি, সেখানে তিনি বলেছেন কেউ প্রকাশ্যে কেউ গোপনে ষড়যন্ত্র করছে। অর্থাৎ এখনই তিনি ইঙ্গিত দিলেন যে বর্তমান সরকারের অবস্থায় কেউ ষড়যন্ত্র করছে, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। পরের যেই সংবাদটি সেটি একটু দেখতে চাই। বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা, এবং সেই আশঙ্কাটিও আমরা যেটি দেখছি, ইরান ইসরায়েল ও মার্কিন যুদ্ধের কারণে যেই বৈশ্বিক প্রভাব, সেই প্রভাবের কারণে এটি দেখা হচ্ছে। এবং এর পরবর্তী যেই খবরটি সেটি আমরা দেখতে চাই। নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার 3%, খালাস পাওয়া যাচ্ছে 70%। অর্থাৎ অনেক বেশি পরিমাণের যেই মামলাগুলোর সেই ফলাফল খালাস হয়ে যাচ্ছে। এই নির্বাচিত খবরটি নিয়ে আমরা এখন আলোচনা করব। নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার যেটি 3%। দর্শক, এই বিষয়ে আমরা একটু জানাতে চাই যে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার 3%, যেটি আজকে ব্র্যাকের একটি প্রতিবেদনে উঠে এসেছে, এবং তারা বলছে যে 70% মামলাতেই আসামি খালাস পাচ্ছে। এই প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য, এবং এই অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেছেন দেশের সব খাতের মধ্যে বিচার বিভাগ সবচেয়ে অবহেলিত, আর সেই কারণেই এই অবস্থা। এই প্রতিবেদনটি দেখে আসতে চাই। 2025 সালের জানুয়ারি থেকে জুন, এই 6 মাসে দেশের 32টি জেলায় মোট 46 নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া 4040টি মামলা যৌথভাবে পর্যালোচনা করেছে সুপ্রিম কোর্ট ও ব্র্যাক। তাদের গবেষণা বলছে, নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার মাত্র 3%, আর 70% মামলাতেই খালাস পাচ্ছে আসামি। সকালে রাজধানীর বেসরকারি সংস্থা ব্র্যাক আয়োজিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের প্রক্রিয়াগত জটিলতা এবং দ্রুত বিচার নিশ্চিত করার করণীয় শীর্ষক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উপস্থাপন করেন প্রাক্তন জেলা ও দায়রা জাজ উম্মে কুলসুম। মামলাগুলোতে ফরেনসিক বা মেডিকেল এভিডেন্স ছিল কিনা, মামলার ফলাফল কি ছিল, যে সকল মামলায় দণ্ডাদেশ দেওয়া হয়েছে সেই দণ্ডের প্রকৃতি কেমন ছিল সেটি দেখতে চেষ্টা করেছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, দেশের সব খাতের মধ্যে বিচার বিভাগ সবচেয়ে অবহেলিত। সমস্ত সেক্টরের মধ্যে সবচেয়ে নেগলেক্টেড সেক্টর আমার কাছে মনে হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগে 2200 কোটি টাকা দিয়ে বাংলাদেশের জাজদের বেতন দেবেন, স্টাফদের বেতন দেবেন, অফিস চালাবেন, এইগুলো করতে করতে আমার টাকা শেষ হয়ে যায়। আপনাদের যেরকম বিচার ব্যবস্থা চান, যেরকম বিচার চান, সেই স্বপ্ন পূরণের স্বাদ থাকে না। আলোচনায় বিচারক মঞ্জুরুল হোসেন বলেন, আইনের তেমন কোনো ত্রুটি নেই। নারীর প্রতি সংবেদনশীল হলে এই বিচার দ্রুত কার্যকর করা সম্ভব। নারীরা যে সহিংসতার শিকার হয়
তার 70% আদালতেই আসে না। আইনের তেমন কোনো ত্রুটি নাই। আপনি যদি পজিটিভলি অ্যাপ্রোচ করেন, আপনি যদি নারীর প্রতি সংবেদনশীল হন, এই বিচার ইফেক্টিভলি এবং র্যাপিডলি করা সম্ভব। শুধু বাজেট বাড়ানো নয়, পরিবর্তন আনতে হলে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা দরকার বলে জানান ব্র্যাকের নির্বাহী পরিচালক। তার মানে বাজেট যদি আরো বেশি অ্যালোকেটেড হয়, তাহলে তার কি নিশ্চয়তা আছে ওই বাজেটটা নিচের দিকে যাবে? সবাই যদি মনে করি যে সিস্টেমের রিসোর্স নাই বলে আমরা ফেল করছি, নিজেদের দায়িত্বটা পালন করতে পারবো না। এই দায়িত্বগুলো যদি আমরা পালন করি, তাহলে সেখানেও একটা বড় দৃষ্টান্তমূলক পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। নারী ও শিশুদের ন্যায় বিচার সহ সব ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে বলেও জানান সংশ্লিষ্টরা। এগুলো আমরা নিজেদের জায়গা থেকে করতে পারি। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখছিলাম, শুরুতে আমি কাজী জাহেদ ইকবাল আপনার কাছেই আসি। আসলে এই প্রতিবেদনটিতে 2025-এর প্রথম 6 মাস জানুয়ারি থেকে জুনের চিত্র বলা হচ্ছিল, যেখানে মাত্র দেখা গেছে যে 3% সাজা হয়, কিন্তু 70%ই তারা খালাস পেয়ে যান। এই প্রশ্নটি আসে কেন? কিন্তু আমি আরেকটি তথ্য আপনাকে বলি যে প্রথম 6 মাস 2025-এর যদি আমি বলি যে দেশের বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে যে দেশের 14টি পত্রিকার তথ্য অনুযায়ী যে সারা দেশে নির্যাতনের ঘটনা ঘটেছে 1555টি। যেখানে নির্যাতনের এমন ঘটনা ঘটে, তাহলে এই এত কম পরিমাণ কিভাবে সাজা পায়? এটার অনেকগুলো কারণ হতে পারে। একটা হলো, প্রথম কথা হলো যে তদন্তগুলো হয়, সেই তদন্তগুলোর মধ্যে ত্রুটি থেকে যাচ্ছে কিনা। কারণ হলো নারী শিশু নির্যাতনের অনেকগুলা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে একটা ফরেন্সিক রিপোর্ট ইত্যাদি, এই বিষয়গুলো মানে সায়েন্টিফিক যে ইস্যুসগুলা আছে সেইটা যথাযথভাবে মানে যথাসময়ে করানোর একটা বিষয় আছে। সেটা যদি না হয় তাহলে অনেক সময় মামলা প্রমাণ করার জন্য কঠিন হয়ে যায়। 1, 2 হলো সাক্ষী টেম্পার্ড হতে পারে। আপনি যদি প্রলংড বিচার হয়, মানে আপনি ধরেন অনেক দিন ধরে 2-3 বছর 4 বছর 5 বছর যদি সময় লেগে যায় কোনো মামলা বিচার করতে, তাহলে আপনি যথাযথ সাক্ষী পেতে আপনাকে, কারণ আমাদের এটা অ্যাডভার্সারিয়াল সিস্টেম এবং এইখানে আপনি সাক্ষীর উপরেই ডিপেন্ড করে সাধারণত মামলার আপনার ভার্ডিক্ট হয়। তো সেই ক্ষেত্রে অনেক সময় এমন হতে পারে যে আপনার এই দীর্ঘসূত্রিতার কারণে, সেটার আবার দুটো চেহারা। একটা হলো অনেক সময় যারা আসামি ইত্যাদি আছেন তারা চেষ্টা করেন যে এটা ডিলেইড হোক। অনেক সময় আমাদের যে বিরাট ব্যাকলগস আছে, আপনি জানেন 40-45 লক্ষ মামলা পেন্ডিং, এবং আমাদের জাজেসদের যে সংকটের, আমাদের মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে সবচেয়ে অবহেলিত সেক্টরগুলোর একটা হলো বিচার বিভাগ। এর যে এক্সেসরিজের যে অভাব বা আপনার লজিস্টিকের যে সমস্যাগুলো আছে, এই সকলগুলোর মানে আপনার অনেকগুলো ইনগ্রিডিয়েন্টসকে একসাথে যোগ করে আপনি দেখবেন যে বেসিক্যালি আমাদের সক্ষমতার জায়গাটা অনেকখানি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। সেটার ফলে হচ্ছে যে আপনার তদন্তে ত্রুটি থেকে যাচ্ছে, অনেক সময় যথাযথ সাক্ষী সময় নানান কারণে উপস্থাপন করা যাচ্ছে না, বা অন্য কারণেও সাক্ষী টেম্পার্ড হতে পারে। আমাদের খুবই কম সময় রয়েছে, আয়োজনটি শেষ করতে হবে। এই বিষয়গুলো আমাদের নজর দিতে হবে যদি যথাযথ বিচার চাই। আমি একেবারে সংক্ষেপে ডাক্তার সায়ন্ত আপনার মন্তব্য এই বিষয়ে জানতে চাইবো। একটি দেশের আইনমন্ত্রী যখন এই ধরনের অসহায়ত্ব দেখায়, আসলে তখন পুরো বিচার বিভাগ নিয়ে আসলে মানুষ কতটুকু আশাবাদী হতে পারে? না, অসহায়ত্বের পরিস্থিতি আছে, সুতরাং আইনমন্ত্রী তো অসহায়ত্ব না দেখালেও মানুষ বোঝে যে আসলে অসহায় অবস্থা। তবে শুধুই বাজেটের কারণে যে হচ্ছে বা এটা বড় ফ্যাক্টর সেটা না, আমাদের সামাজিক আমাদের যে অবস্থানটা, আমাদের এখানে কেউ রেপ্ট হলে এটা একটা লজ্জার ব্যাপার হয়, সেজন্য অনেকে প্রকাশ করতে চান না, চেপে যান। যারা প্রকাশ করে তারা মামলা করব কি করব না, বলবো কি বলবো না, এটা ভাবতে সময় নেন, ততক্ষণে আলামত নষ্ট হয়ে যায়। অনেকে গোসল করে ফেলে, আলামতটা ধুয়ে ফেলে, ফলে সাক্ষ্য প্রমাণ বা ফরেন্সিক আলামত পাওয়া যায় না। এরপরে যখন তারা এই সব নিয়ে মামলা পর্যন্ত যান, তার তদন্তটা ঠিকমতো হয় না, ফরেন্সিক রিপোর্ট ঠিকমতো হয় না। ফাইনালি মামলাটাও এইখানে টাকার প্রশ্ন, জনবলের প্রশ্ন, যে দীর্ঘমেয়াদী যখন মামলা চলে, যে মেয়েটি এই রকম নির্মমতার শিকার হয়েছে তার হয়তো বিয়ে শাদী হয়ে যায়, কারো কারোর মধ্যে সংসার জীবনে ঢুকে যায়, এই মামলাটা চালিয়ে তারা আর চায় না নতুন করে বিড়ম্বনার মধ্যে পড়তে। এরকম আমরা একেবারে শেষ করব। আরেকটা অংশ এরকম হয় যে
এক সময় টাকা এবং সামাজিকভাবে দীর্ঘদিন চলতে চলতে তারা হতোদ্যম হয়ে যায় এবং প্রভাব মামলা আর খাটানোর চালাতে একটি চায় না। বিষয় নিশ্চয়ই এরকম সেখানে আরো দেখা অনেক যায়। বিষয় আছে, সময় নাই বলে হয়তো বলা গেল না। নিশ্চয়ই পরবর্তীতে আলোচনায় আবারও আসলে নিশ্চয়ই এটি নিয়ে আলোচনা করব। দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের নির্বাচিত খবরে। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও বিশ্লেষণ নিয়ে। চ্যানেল 1-এর সাথেই থাকুন।